মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী। বন্ধন আরও দৃঢ় করতে একসাথে কাজ করার প্রত্যয়। রিমালের প্রভাবে পানিতে ময়লা আবর্জনা ছড়াচ্ছে রোগ ব্যাধি। বিশুদ্ধ পানি সংকটে বাগেরহাটের 17 লাখ মানুষ। টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জয়ে চোখ আত্মবিশ্বাসী টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাতে দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া তাকে অভিনন্দন জানান, বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাচরণী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস আর অতি জোয়ারে বাগেরহাটের সব জলাধারে সাগরের লবণ পানি ছাড়াও মিশেছে গাছপালা, লতাপাতা, হাঁস মুরগির মৃতদেহ, ড্রেন ও সেপটিক ট্যাঙ্কের ময়লা আবর্জনা। সরকারি বেসরকারি পুকুরের পচা দুর্গন্ধময় পানি ছড়াচ্ছে রোগ ব্যাধি। সুপেয় পানির সংকটে 17 লাখ মানুষ। বাগেরহাট প্রতিনিধি মইনুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উপকূলে 36 ঘন্টা ধরে তাণ্ডব চালায় রিমাল। প্রবল ঘূর্ণিঝড়টি আঘাত আনার আগেই জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে ডুবে যায় বাগেরহাট। জেলার নলকূপ, রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কি, পিএসএফ ও পুকুরসহ 20,226টি সুপেয় পানির উৎসই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোরেলগঞ্জ উপজেলা। ময়লা আবর্জনা মিশিয়ে নষ্ট হয়েছে মোরেলগঞ্জ উপজেলার 2170টি সরকারি বেসরকারি পুকুরের পানি। ভেঙেছে অধিকাংশ পুকুর পাড়ও। তলাই যাইয়া বন্যায় পানি হয়েছে, পানিতে সব পুকুর তলাই গেছে। এলাকায় কোথাও কোনো একটু ভালো পানি কোথাও নাই। বন্যায় সব নদীর লাগে আর পুকুরের লাগে সমান হয়ে গেছে। এখন ওই লবণ লাগে আর পানি দূষিত হয়ে গেছে, তো এখন পানি চলে না বাসায়। একটা পুকুরে এসে পানি খাইতে পারি না, বন্যা সব তলাই গেছে আর পানি এসে নষ্ট খাইতে পারি না। উপজেলার 8,000 পরিবারের সরকারি বেসরকারিভাবে পাওয়া বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাঙ্কি থাকলেও নিরাপদ পানির অন্য কোনো উৎসই অবশিষ্ট নেই। আমাকে এই এলাকার ভিতরে পানি নেই, আমরা পানির কষ্ট করি, সব জায়গায় পচা পানি, অনেক কষ্ট করে পানি আনা লাগে অনেক দূর থেকে। এই পানি তলাই এমন অবস্থা হয়েছে, কেউ বাড়ির মুখেও লইতে পারে না, এত লবণ। ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দিনে 5 থেকে 6,000 লিটার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংস্থাটির। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় 150-এরও বেশি পুকুর নিমজ্জিত হয়েছে। 140টার মতো সোলার পিএসএফ এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব জলাশয় পরিশোধন করা না হলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের শঙ্কা চিকিৎসকদের। ইতিমধ্যে আমরা ইনডোরে বিগত এক সপ্তাহে প্রায় 25 থেকে 30 জন ডায়রিয়ার পেশেন্ট পেয়েছি। এছাড়া আউটডোরে বিভিন্ন স্কিন ডিজিজের রোগী দেখা দিয়েছে। এতদিনও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ বাগেরহাটবাসী চান নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।
দেশের বিশাল সমুদ্র সীমায় দেশি বিদেশি জাহাজের চলাচল নিরাপদ করতে জুনেই চালু হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের কেন্দ্রীয় কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার। এছাড়া সমুদ্রগামী জাহাজের সঠিক দিক নির্দেশনার জন্য চালু হচ্ছে 60টি আধুনিক লাইট হাউস। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ের পর 2014 সালে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পায় বাংলাদেশ। বিশাল এই সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের দিক নির্দেশনা ও যোগাযোগ স্থাপনের জন্য নতুন 4টি ও পুরাতন 3টি সহ আধুনিকায়ন করে মোট 7টি লাইট হাউস ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন করেছে নৌ পরিবহন অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তরে স্থাপন করা হয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। কোনো জাহাজ দুর্ঘটনায় পড়লে বিএসএফ, এমএফএসএফ ও রেডিও অথবা স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে এ সেন্টারে বার্তা দিতে পারবেন নাবিকরা। কন্ট্রোল সেন্টার থেকে এসব বার্তা দ্রুত পৌঁছে যাবে নৌবাহিনী অথবা কোস্টগার্ডের কাছে। এখানে স্থাপন করা হয়েছে তথ্য ভাণ্ডার। 10 বছরের নৌ চলাচলের তথ্য সংরক্ষণ করা যাবে এখানে। ইন্টারন্যাশনাল মেরিটাইম ফোরামের সঙ্গে চুক্তি অনুযায়ী সমুদ্রগামী দেশি বিদেশি জাহাজ বাংলাদেশের জলসীমায় বিপদে পড়লে উদ্ধার করতে হবে। সে অনুযায়ী বাংলাদেশে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার স্থাপন করা হচ্ছে। আমরা ঢাকা থেকে মনিটর করতে পারবো যে দেশি বিদেশি জাহাজগুলো কোনগুলো আমাদের ওয়াটার দিয়ে চলাচল করছে, তাদের কি অবস্থা আছে, তারা আমাদের টেরিটরি বা ওয়াটারের কোনো ক্ষতি করতেছে কিনা বা তারা কোনো বিপদের সম্মুখীন আছে কিনা রিয়েল টাইমে জানতে পারবো যে এখানে কোনো জাহাজ বিপদে পড়ছে কিনা, তাদের কি ধরনের সহযোগিতা দরকার। দ্বিতীয়ত যে কাজটা হবে যে ইন্টারন্যাশনালি আমাদের দেশের ভাবমূর্তি আরও অনেক এগিয়ে যাবে। আমাদের এই জলসীমায় যে কোনো জাহাজ, দেশি বিদেশি যে কোনো জাহাজ বিপদে পড়লে আমরা তাদের উদ্ধার করব। সেই যে আন্তর্জাতিক কমিটমেন্টটা, সেটা আমরা এর মাধ্যমে অর্জন করতে যাচ্ছি। সারা বিশ্বে বাংলাদেশি জাহাজগুলোকে এই সেন্টার থেকে নজরদারি করা যাবে। আমরা আশা করি জুনেই এটা শেষ করতে পারবো। তো এই প্রজেক্টের অধীনে 7টি লাইট হাউস এবং কোস্টাল রেডিও স্টেশন এবং ঢাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার নির্মিত হচ্ছে, যেটা আমাদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এখানে প্রতিটা জাহাজ বাংলাদেশে আসলে আমরা টাকা পাবো লাইট হাউস ফি হিসেবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী সাকিব মাহমুদুল্লাহরা। এবার প্রতিপক্ষ শক্তিশালী হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের প্রত্যাশা কোচ হাতুরু সিংহের। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে প্রথম 2 ম্যাচ জয়ের পর এই ম্যাচেও পূর্ণ পয়েন্টের ছকই কষছে দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। সিলেটের চামেলিবাগ এলাকায় টিলা ধস, একই পরিবারের 3 জন নিহত। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। সিলেট নগরীর মেজর টিলা ইসলামপুরের চামেলিবাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। দুর্ঘটনার 7 ঘন্টা পর বেলা 1:15টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন আবুল করিম, তার স্ত্রী রোজি বেগম ও 2 বছরের সন্তান তানজিদ। স্থানীয়রা জানান সকাল 6টার দিকে দুটি পরিবারের উপর হঠাৎ টিলা ধসে পড়ে। এ সময় আশপাশের লোকজন এক পরিবারের 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে মাটির নিচে চাপা পড়েন আব্দুল করিম সহ পরিবারের 3 জন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী।
গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের দুই পাশের গাছ কেটে উজাড় করছেন প্রভাবশালীরা। প্রকাশ্যে অপ্রকাশ্যে দিন রাত চলছে বড় ও বেশি বয়সী বৃক্ষ নিধন। শোভা ও ছায়া বঞ্চিত হওয়া ছাড়াও পরিবেশের ভারসাম্য নষ্টে ভবিষ্যৎ প্রজন্মের জীবন ঝুঁকিপূর্ণ হওয়ার শঙ্কা জেলাবাসীর। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ও ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। ৩৫ কিলোমিটারের গাইবান্ধা সুন্দরগঞ্জ পাকা রাস্তার দুই পাশের বনজ বৃক্ষগুলো শোভাবর্ধনের পাশাপাশি ছায়া দিয়ে পথিকের প্রাণ জুড়িয়ে আসছে যুগ যুগ ধরে। জেলা পরিষদের অর্থায়নে লাগানো রেন্ট্রি, মেহগনি, আম, বট, পাকুড় গাছের অনেকগুলোই শতবর্ষী। কিন্তু একের পর এক গাছের ডাল কেটে ছাল তুলে বিনষ্ট করা হচ্ছে পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, গোড়ায় লবণ ও সার দিয়ে গাছগুলো প্রথমে মেরে ফেলছেন প্রভাবশালীরা, পরে কৌশলে কেটে নিয়ে বাজারে কাঠ ও জ্বালানি হিসেবে বিক্রি করে দিচ্ছেন। গাছ অনেকে নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তার ধারে পড়ে আছে, অনেকে কেটে নিয়ে যাচ্ছে। লবণ দিয়ে, সার দিয়ে এইভাবে গাছগুলো ক্ষতি করে নিচ্ছে, তাতে আমাদের পরিবেশের অনেক ক্ষতি। এই গাছগুলো ছোটখাটো গাছপালাগুলো সব মরে যাচ্ছে, গাছপালা ফল টাল তুলতেছে মানুষের। এ ধরনের নির্বিচার বৃক্ষ নিধন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে বলছেন পরিবেশবিদরা। শত বছরের গাছগুলো যদি এইভাবে বিনষ্ট করা হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সে বিষয়ে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বিনষ্টকারীদের প্রতিরোধ করে শতবর্ষী গাছগুলো রক্ষায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ প্রশাসনের কার্যকরী ব্যবস্থা চান গাইবান্ধাবাসী। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। নগদ অর্থ বহনের ঝামেলা থেকে বেরিয়ে এসে এখন টেস্টি ট্রিটে খাবারের দাম পরিশোধ করা যাবে বিকাশে, সাথে পাওয়া যাবে 10% ছাড়। মিনালা দিবার রিপোর্ট। নানা ধরনের স্ন্যাক্স আর বাহারি খাবারের সমারোহ নিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ড টেস্টি ট্রিট। প্রতিষ্ঠানটির কারওয়ান বাজার আউটলেটে উৎসব ও জন্মদিনের কেক সহ মিলছে কুকিজ, বিস্কুট, ডেজার্ট সহ ঝাল ও মিষ্টি জাতীয় নানা খাবার। আরও আছে ক্যাপাচিনো, লাতে, আমেরিকানো সহ নানা ধরনের কফি। আছে কালোজাম, ক্রিম জাম, পাতা চমচম, পোড়াবাড়ি চমচম, ব্ল্যাক টোস্ট। মুখরোচক খাবারে আছে বার্গার, পিৎজা, বিভিন্ন রকম রোল, ডোনাটস সহ বিভিন্ন ক্রোকারিজ আইটেম। ডেজার্টের মধ্যে সুইট, বিভিন্ন ধরনের সুইট আছে। ইয়োগার্ট, আমাদের ব্লুবেরি ইয়োগার্টটা অনেক পপুলার। দেন আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি বেভারেজের একটা কিছু অংশ, যেখানে আপনি রিফ্রেশিং বলেন, নারিশিং বলেন এবং আর কি মকটেল জাতীয় ড্রিঙ্কস। সে সঙ্গে আমরা কফি বিন সাপ্লাই করছি এবং কফি সেন্ড করে থাকছি। শুধু আউটলেটই নয়, অনলাইনেও আছে খাবার অর্ডারের ব্যবস্থা। টেস্টি ট্রিটে খাবারের দাম বিকাশে পরিশোধ করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বনিম্ন 500 টাকা পেমেন্টে 10% ছাড়। টেস্টিতে খাচ্ছি, খাই আমি টাকা দেওয়া লাগছে না, বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। ক্যাশব্যাক পাইলে ভালো লাগে, খরচটা বাঁচে, সাশ্রয় হয়। বিকাশের এমন উপহারে ক্রেতাদের পাশাপাশি খুশি বিক্রেতারাও। বিকাশে ক্যাম্পেইনটা হচ্ছে সর্বনিম্ন 500 টাকা পেমেন্টে 10% ডিসকাউন্ট পাচ্ছেন। কুপন অ্যাড করতে হবে D5, সর্বোচ্চ 200 টাকা পাবেন, একদিনে 100 টাকা পাবেন। মানুষ পেমেন্ট করছে বিকাশে, সারা ভালোই পাচ্ছে। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার আন্তর্জাতিক সংবাদ।
ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রুদ্ধদ্বার বৈঠক হতে যাচ্ছে। সংবাদ মাধ্যমগুলো বলছে এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়ে তেমন কিছুই বলছে না হোয়াইট হাউস। এ সম্পর্কে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। বলেছেন বিষয়টি নিয়ে ঘোষণা দেওয়ার মতো কিছু নেই। সুলিভান বলেছেন তিনি আশা করছেন নেতানিয়াহু যখন ওয়াশিংটনে পৌঁছাবেন ততদিনে হয়তো একটি যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে। 27 জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে কট্টর সমর্থক বাইডেন, কিন্তু ইসরায়েলি যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবার বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-20তে ভারতকে প্রথমবারের মতো অল্প রানে অল আউট করেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। এ জয়ে সুপার 8-এ পা দিয়ে রাখল ভারত, আর গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে পাকিস্তান। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী। বন্ধন আরও দৃঢ় করতে একসাথে কাজ করার প্রত্যয়। রিমালের প্রভাবে পানিতে ময়লা আবর্জনা ছড়াচ্ছে রোগ ব্যাধি। বিশুদ্ধ পানি সংকটে বাগেরহাটের 17 লাখ মানুষ। টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জয়ে চোখ আত্মবিশ্বাসী টাইগারদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।